হ্যালো, আমি রোহিত মণ্ডল। এটা তোমাদের ক্লাস 12-এর 4th সেমিস্টারের নিউট্রিশনের 7th ক্লাস হচ্ছে। আমি আজকে সব রেকর্ড করছি, তো আজকে সেই অনুযায়ী টোটাল 69 দিন বাকি রয়েছে পরীক্ষা থেকে। যারা নতুন তাদের জন্য বলে দিই যে আমি পড়ানোর সময় তো হয়ে যাচ্ছে তোমাদের অডিও হয়ে যাচ্ছে সাথে, কিন্তু ভিজুয়ালের জন্য প্রপার ভাষা চাই তোমাদের লেখা পরীক্ষা, তো সেই জন্য আমি এই পারুলের বই বাদিকে আর ডান দিকে রায় মার্টিনের বইটা ইউজ করছি। ক্লাসের নিয়ম কি, আমরা নোটিফিকেশন প্যানেল থেকে ডু নট ডিস্টার্ব মোডটা অন করে রাখবো, ঠিক আছে? চলো ক্লাস শুরু করা যাক। আজ আবার 13 মিনিটে ফিরে এসেছি আমরা। আগের দুটো ক্লাস সম্ভবত আমাদের 21 মিনিট করে গেছিলো, একটু বড় ছিল, ইনডেপথ ছিল। তো আগের দিন আমাদের ব্লাড রিলেটেড প্রবলেমগুলো ভালো করে পড়ে নিয়েছিলাম, যেখানে ছিল প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া হয়ে গেছে বা টক্সিমিয়া, তারপর অ্যানিমিয়া পড়ে নিয়েছি, আর শোথরোগ পড়ে নিয়েছি। এগুলো ব্লাড রিলেটেড ছিল, ঠিক আছে? রক্ত, প্রেশার এসব রিলেটেড ছিল। আজ আমরা শুরু করবো কোষ্ঠকাঠিন্য থেকে, ঠিক আছে? আর 13 মিনিটের মধ্যে আমাদের হয়ে যাবে আশা করি কোষ্ঠকাঠিন্য নিয়ে। শুরু করা যাক তাহলে। আমাদের এই টাইম গেল স্টার্ট। দেখো, কোষ্ঠকাঠিন্য কি বলছে? প্রপারলি মল পাস হচ্ছে না। এর মধ্যে মেইন কারণ তিনটে। এক নম্বর কারণ হরমোন। কোন হরমোন? প্রোজেস্টেরন হরমোন। প্রোজেস্টেরন হরমোন কি করছিল? যে গতিশীলতা কমিয়ে দিচ্ছিল, আন্তরিক যে নালী ছিল তার গতিশীলতা, যেগুলো সেখানে রয়েছে মসৃণ পেশি, সেগুলোকে শিথিল করেছিল যাতে করে টাইম বেশি পায় শোষণের জন্য। এই কারণে কি হচ্ছিল যে পাস হচ্ছিল না ঠিক করে। তো সেম কনসেপ্ট বৃহদন্ত্রেও কাজে লাগবে, সেই কারণে ওখান থেকে মল পুরোপুরি পাস হবে না ঠিক করে। কখন হবে এগুলো? দ্বিতীয় এবং তৃতীয় ট্রাইমিস্টারে। এটা গেল, ঠিক আছে? নেক্সট আর হচ্ছে জরাই। জরাই কি হচ্ছে? বড় হচ্ছে আস্তে আস্তে, তো উপরে যে আন্তরিক নালী রয়েছে সেগুলোর উপর প্রেশার দিচ্ছে, তাহলে প্রেশার পড়লে চাপও পড়ছে নালীগুলো, অবশ্যই ঠিকঠাকভাবে পাস হবে না। গেল। 3 নম্বর হচ্ছে আয়রন সাপ্লিমেন্ট। আয়রন সাপ্লিমেন্টে কি হচ্ছে? আয়রন সাপ্লিমেন্ট একটা সাইড এফেক্ট হলো কোষ্ঠকাঠিন্য। এ কি করছে? ওই পেশির সচলতা হ্রাস করে দিচ্ছে বৃহদন্ত্রের। তো গেল আমাদের কোষ্ঠকাঠিন্যের কারণ। সমাধান কি তাহলে? সমাধান হচ্ছে গিয়ে ক্লিয়ার করাতে হবে। ক্লিয়ার করতে গেলে কি চাই? প্রপার জল খেতে হবে। প্রপার, আবার বলছি, পর্যাপ্ত পরিমাণে, নট বেশি নট কম, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াতে হবে। দিনে কত? 8 থেকে 12 গ্লাস জল খাওয়াতে হবে। এবার হচ্ছে ভুসি সহ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে ফাইবার খাওয়াতে হবে। এইসবগুলোর ভুসি ছোটবেলা থেকে দেখেও আসছি বাড়ির বয়স্কদের যে ভুসি জলে ভুসিয়ে খাওয়ায়। ফাইবার জাতীয় খাদ্য যেটা জল শোষণ করে পেট ক্লিয়ার করে দেবে, তাহলে এটা খাওয়াতে হবে। তন্ত্রজাতীয় খাবার আর পর্যাপ্ত ঘুম আর ব্যায়ামের খুব খুব প্রয়োজন। ব্যায়ামটা করতেই হবে এই সময়, নয়তো আরও অনেক বড় বড় কমপ্লিকেশন দেখা দেবে। তাহলে আমাদের কোষ্ঠকাঠিন্য হলো শেষ। টাইম লাগলো 3 মিনিট মতো, 2 মিনিট। এবার হচ্ছে কি আবার খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, যেটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিক মেলিটাস। জেস্টেশনাল ডায়াবেটিক মেলিটাস, এই বইতে কোষ্ঠকাঠিন্য কিছু এক্সট্রা আছে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল নালী শিথিলতার ফলে এটা হয়ে গেছে। সমাধান কি? আটা রুটি এগুলো খাওয়া দাওয়া 8 থেকে 10 কিলো হয়ে গেছে। মধুমেহতে চলে আসি আমরা। মধুমেহতে কি হচ্ছে? কিছু হরমোন কাজ করছে। কোন কোন হরমোন কাজ করছে? এইচপিএল, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, এবং পিজিএইচ, প্লাসেন্টাল গ্রোথ হরমোন লেখা আছে এই যে ফর ভিজুয়াল। তো এই হরমোন দুটো কি করছে? ইনসুলিনের ক্ষমতা হ্রাস করছে। প্রথমে শুরু, ইনসুলিন খরিত হচ্ছে কোথা থেকে? অগ্নাশয়ের বিটা কোষ থেকে। খরিত হওয়ার কাজ কি? রক্তের মধ্যে যে শর্করা রয়েছে সেই রক্তবাহের মধ্যে সেই শর্করাটাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে কোষের মধ্যে নিয়ে যাবে, বলবে তুমি নাও শর্করা, তুমি জমিয়ে রাখো শর্করা পরের জন্য, গ্লাইকোজেনের রূপে জমিয়ে রাখো কোষে কোষে, আর কখনো কখনো ফ্যাটেও কনভার্ট করে রাখো। এই গেল ইনসুলিনের কাজ। ইনসুলিন তাহলে রক্তে শর্করার মাত্রা কমিয়ে রাখছে। কিন্তু এই যে দুটো হরমোন এইচপিএল এবং পিজিএইচ, এই হরমোন দুটো ইনসুলিনের কর্মক্ষমতা বাধা দিচ্ছে। এ কি করছে? এই যে বন্ডিং, যে ইনসুলিনের সাথে কোষের যে বন্ডিং, যে এ নিয়ে আসছে আদান প্রদান, একে বলছে কথা শুনছে, এর মধ্যে এই কোষগুলোকে গিয়ে ও কানে মানে মন্ত্র দিচ্ছে বা পিএনপিসি করছে, যে ইনসুলিনের এরকম নিয়ে আসে বারবার করে, তুমি বারবার রেখে দাও, এরকম পিএনপিসি করছে। এই কারণে কি হচ্ছে? ইনসুলিন এরপর এবার নিয়ে গেলে কোষ ওটাকে নিতে রাজি হচ্ছে না, কোষ নিতে রাজি হচ্ছে না। একেই বলছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ দেহের কলাকোষগুলি ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা হ্রাস পাচ্ছে, তাই ইনসুলিনের কার্যকরীভাবে সাড়া প্রদান করে না। তাহলে এর সমাধান কি? ধরো 8টা ইনসুলিন ছিল, সেটাকে 10টা এইচপিএল, গর্ভাবস্থায় এইচপিএল পিজিএইচ এগুলোর পরিমাণ বেশি রয়েছে, এরা বাধা দিচ্ছিল, এদের নামে পিএনপিসি হচ্ছিল। কিন্তু যদি আমরা বাড়িয়ে দিই, মানে ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে দিই, 8টার জায়গায় এখন ধরি 20টা দিচ্ছিস আর 10টা মাত্র এইচপিএল, তাহলে তো ওরা বাধা দিতে পারবে না। কিন্তু বাড়াতে হবে মানে কি? পরিমাণ বাড়াতে হবে। কার পরিমাণ? ইনসুলিন। কোথা থেকে বাড়বে? অগ্নাশয় থেকে। কোথায় অগ্নাশয়ের? বিটা কোষ থেকে। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিনের ক্ষরণও এই সময় ব্যাহত থাকে, তাহলে সেইভাবে পরিমাণ বাড়ানো সম্ভব হচ্ছে না। তো সেই কারণে রক্তে গ্লুকোজের মাত্রা যে বেড়ে যাচ্ছিল, এটা বেড়েই থাকছিল, কমানো আর সম্ভব হচ্ছে না। যাকে আমরা কি বলি? রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়াকে ডায়াবেটিস মেলিটাস। জানি ডায়াবেটিস 2 প্রকার, ডায়াবেটিস মেলিটাস এবং ইনসিপিটাস। মেলিটাস গ্লুকোজ রিলেটেড, ইনসিপিটাস বহুমূত্র রোগ। আমরা মেলিটাস নিয়ে পড়ছি। তাহলে ডায়াবেটিস
মেলিটাস হয়ে গেল। আর এর অন্যান্য কিছু কারণ কি, অতিরিক্ত খাওয়া দাওয়া রয়েছে, সেটার সাথে রয়েছে অতিরিক্ত ওজন কানেক্টেড, আর প্রি ডায়াবেটিক, আমা গর্ভাবস্থার আগে থেকেই ডায়াবেটিক ছিল, আর কিছু বংশগত রোগ, কিছু ডায়াবেটিস হলে জিজ্ঞাসা করে যে বংশ আগে থেকে ডায়াবেটিস আছে কি না। এবার আসি ডায়াবেটিস মেলিটাসের আবার দুটো টাইপ, টাইপ 1 টাইপ 2। টাইপ 1 কি হয়, ইনসুলিন নেই সেই কারণে হচ্ছে যে ডায়াবেটিস হচ্ছে, আর 2 নাম্বার কি, ইনসুলিন আছে কিন্তু কাজ করতে পারছে না। তাহলে এটা কি টাইপ, ইনসুলিন আছে কিন্তু কাজ করতে পারছে না, তো এটা টাইপ 2 এর মতো ডায়াবেটিস। এবার এটা কোন সময় হচ্ছে, ট্রাইমিস্টারের সেকেন্ড এবং থার্ড। এটা কোথা থেকে পড়বো, এখান থেকে ভাষা দেখো তোমরা লেখার জন্য। দ্বিতীয় এবং থার্ড, সেকেন্ড আর থার্ড ট্রাইমিস্টারে দেখতে পাচ্ছে একে গর্ভকালীন বলছে, মধুমেহ। এবার কথা হচ্ছে এই যে পিএনপিসি করে রাখলো এই হরমোন দুটো, এইচপিএল আর পিজিএইচ কোষের কাছে, এই এদের মনের মধ্যে সেই যে বীজ ঢুকিয়ে দিল, বিষ। তো এ এখন গর্ভাবস্থা ঠিক হয়ে যাওয়ার পরে নর্মাল হয়ে যাচ্ছে, কিন্তু এর পরে যখন দুর্বল হয়ে যাবে বডি, তখন পরবর্তীকালে আবার সেই কোষগুলো কি হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স দেখাবে। এদের মনের মধ্যে সেই বংশ পরম্পরায় বিষ রয়েছে, কোনো একটা প্রজন্মে গিয়ে, মানে গল্পের মতো বোঝানোর চেষ্টা করছি, কোনো না কোনো সময় আবার যখন বয়স বেড়ে যাচ্ছে, 40 বছর পার হয়ে যাচ্ছে, তখন এই ইনসুলিন আসলে আবার সেই এদের মধ্যে সেই প্রবণতা জেগে উঠছে, আমরা নেব না। তখন টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস হওয়ার চান্স বেড়ে যায় ওইসব মায়েদের যাদের গর্ভাবস্থায়, তাদের বংশগত নেই কিন্তু গর্ভাবস্থায় হয়েছিল, সেই কারণে আবার হওয়ার চান্স থেকে যাচ্ছে। গেল হচ্ছে গিয়ে লক্ষণ বা সমস্যা। মায়ের সমস্যা, সন্তানের সমস্যা, দুটো আলাদা আলাদা রাখছি। মায়ের সমস্যা কি হচ্ছে, উচ্চ রক্তচাপ, কেননা বেশি যদি গ্লুকোজ থাকে শরীর কি করবে, এটাকে বের করে দিতে, তাহলে বেশি পাস করতে হবে, ঠিক আছে। আর বেশি পাস করতে গেলে ব্লাড প্রেশার বাড়াতে হবে, সেই কারণে উচ্চ রক্তচাপ আর প্রিএক্লাম্পসিয়া। আর উচ্চ রক্তচাপ সেখান থেকে তৈরি হবে প্রিএক্লাম্পসিয়া, তার থেকে এক্লাম্পসিয়া, সেগুলোকে আরো প্রমোট করছে। আর কি ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিস মিলেছে বুঝিয়ে দিয়েছি। সিজারিয়ান ডেলিভারি, যদি এক্লাম্পসিয়া হয় তখন তো সেই টাইমের আগে প্রিমেচুর বার্থ হবে, এটাকে হয়ে যাবে সিজারিয়ান ডেলিভারি। আর হচ্ছে কি এক্সেস যে গ্লুকোজ রয়েছে সেটা বেরোবে, তো বেরোলে তাহলে কি হবে, গ্লুকোজ ইন ইউরিন হয়ে যাবে গ্লাইকোসিউরিয়া। আর গ্লাইকোসিউরিয়া থেকে আবার একটা প্রবলেম হবে, যে মূত্রনালীর ওখানে যদি বেশি গ্লুকোজ থাকে, তাহলে ওখানে তো অন্যান্য ব্যাকটেরিয়াও রয়েছে, গুড ব্যাকটেরিয়া রয়েছে, ব্যাড ব্যাকটেরিয়া রয়েছে, তো এখানে ব্যাড ব্যাকটেরিয়াগুলো কি হবে, গ্রোথ বেড়ে যাবে, তখন হবে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ঠিক আছে। হ্যাঁ, এবার সন্তানের সমস্যা। সন্তানের সমস্যা কি হবে, শিশু জন্মের সময় বেশি বেশি পুষ্টি পাচ্ছে, তাহলে বেশি পুষ্টি হলে সাইজে বড় হবে, একে বলবে ম্যাক্রোসোমিয়া। আর শিশুর ক্ষেত্রে কি হচ্ছে, এই সেই টাইপ 2টা এই মায়ের থেকে এবার শিশুরা পরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে গেল, একই হবে যেটা এক্ষুনি বোঝালাম। আর পরবর্তী সময়ে মেধাধিক্য হওয়ার সম্ভাবনা থাকছে, এক্সেস রূপে জমিয়ে রাখা। আর এতদিন মায়ের দেহে কি হচ্ছে, ও প্রচুর প্রচুর পরিমাণে শর্করা পাচ্ছিল, তাহলে জন্মানোর জাস্ট আফটার বার্থ কি হবে, ওর দেহে হাইপোগ্লাইসেমিয়া দেখা যাবে, কারণ হঠাৎ করে শুধুমাত্র মাতৃদুগ্ধের উপর ডিপেন্ড করে রয়েছে, যেখানে সেই অতটা পরিমাণ শর্করা অ্যাভেলেবেল নেই যতটা প্লাসেন্টার মাধ্যমে ও পাচ্ছিল, তাহলে ওর কি হবে, হাইপোগ্লাইসেমিয়া, হাইপো ফর কম, গ্লাইসেমিয়া গ্লুকোজ, আর এমিয়া ফর রক্ত, গ্লুকোজ হাইপো এমিয়া, রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাবে হঠাৎ করে গেল। আর এবার হচ্ছে এর ম্যাক্রোসিমিয়া বুঝিয়ে দিই, এর সমাধান কি হবে, তাহলে আমাদের রক্তে গ্লুকোজ কি হচ্ছে, শর্করা কি দু টাইপের, একটা সরল একটা জটিল। আমরা ভাত খাচ্ছি, এগুলো হচ্ছে কি জটিল শর্করা, সেগুলো ভেঙে সরলতম উপাদান সরল শর্করা তৈরি, সেগুলো হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ, এই তিনটে হচ্ছে সরল শর্করা। এই তিনটে যদি মেইনলি হচ্ছে গ্লুকোজ, এই তিনটে যদি আমরা ডিরেক্টলি খাই তখনই তো ওটাই শোষণ হবে সহজেই, কিন্তু যদি বড় কোনো চাই খাই যেমন স্টার্চ, তাহলে তো এটা ভাঙতে টাইম লাগবে, পুরোপুরি শোষণ হবে না, সেই কারণে ডিরেক্ট গ্লুকোজ ইনটেক কমাতে হবে, তাহলে সরল শর্করা কমাতে হবে এবং তার বদলে জটিল শর্করা কমাতে হবে, যাতে করে কিছুটা ওয়েস্ট হয়, ঠিক আছে। আর রক্তে শর্করার মাত্রা কমাতে হবে, আর ব্যায়াম কমাতে হবে, যাতে করে এক্সেস রক্তে রয়েছে তাহলে সেটা খরচ করে তো আমরা কমাতে পারি, তাহলে এক্সেস খরচ করলে, হাঁটাচলা করলে তাহলে কিছুটা খরচ হবে, তাহলে রক্তের মাত্রা কমে আসবে, রক্তে গ্লুকোজের মাত্রাটা কমে আসবে। আর প্রয়োজনে ডায়েটিশিয়ানের সাহায্য নিতে হবে, এই যারা বায়োলজি প্লাস নিউট্রিশন এবং অথবা কেমিস্ট্রি প্লাস নিউট্রিশন নিয়ে পড়ছে তাদের তো সুযোগ রয়েছে ডায়েটিশিয়ান হওয়ার। যেমন তাহলে ডায়েটিশিয়ান হচ্ছে গিয়ে ওটার নাম কি, এন্ডোক্রিনোলজিস্টরা যারা অন্তঃক্ষরাতন্ত্রের, তারা কি এই এখানে পাঠায় বা মেডিসিন থেকেও পাঠায়, সব জায়গা থেকে এখানে পাঠায়, যেমন অর্থোপেডিক্স থেকে ফিজিওথেরাপিটা পাঠায়, সেরকম এখান থেকে ডায়েটিশিয়ানের কাছে পাঠায়। চিনি একটা লিস্ট করে দেবে, সেগুলো মেনে চলতে হবে। আর প্রতিদিন যতটা ক্যালোরির প্রয়োজন তার মধ্যে মাত্র 5%-এর কম চিনি থেকে নিতে হবে, কারণ ডিরেক্টলি গ্লুকোজ নেওয়া যাবে না, সেটা সরল শর্করার মধ্যে পড়ছে। আর অতিরিক্ত মিশ্রিত খাবার এড়িয়ে চলতে হবে গেল। তাহলে আমাদের ডায়াবেটিসটা এখানে কমপ্লিট হলো। এই যে জটিল শর্করা খেতে হবে, একক শর্করা সম্পূর্ণরূপে বর্জ্য করার প্রয়োজন, একক শর্করা মানে গ্লুকোজ, এগুলো বুঝিয়ে দিচ্ছি। এবার হচ্ছে রায়োমার্টিন এ কিছু এক্সট্রা আছে যেগুলো আমরা দেখে নিই, 1.5-2 মিনিট লাগবে।
হাত পায়ের আড়ষ্ট আমরা পড়ে নিয়েছি। পরিপাকজনিত ত্রুটি কী হবে, বদহজম, জ্বালা, এক্সেস গ্যাস হবে বেশি খাওয়ার কারণে, সেই জন্য সমাধান কি, অল্প অল্প করে বারবার খেতে হবে। বুকে জ্বালা পড়ে নিয়েছি আমরা, হার্টবার্ন আগের দিনের ক্লাসে, আগের দিন সম্ভবত, হ্যাঁ। অত্যধিক স্নায়ুচাপ, এই সময় কি হচ্ছে, একটা এক্সট্রা প্রেশার মায়ের ক্ষেত্রে সবসময় কাজ করবে। শ্বশুর শাশুড়ি রয়েছে বাড়িতে, তারপর পরিবারের লোকজন রয়েছে, পাড়ার লোকজন রয়েছে, এরা এসে একটা দুটো কথা বলবে, যেমন কেউ বলবে ছেলে চাই, কেউ বলবে মেয়ে চাই, এইরকম চাপ মায়ের উপর প্রচণ্ড রিস্কি হয়ে দাঁড়াতে পারে পরে। আর মায়ের যদি মানসিক চাপ থাকে তাহলে মায়ের পুষ্টিতে ঘাটতি হবে, শোষণ হবে না ঠিক করে, সেখান থেকে বাচ্চারা ক্ষতি হবে, পুষ্টি পূরণ হবে না। এগুলো রয়েছে। আর সমাধান কি, হালকা ব্যায়াম করতে হবে। আর সব থেকে মেইন সমাধান, থেকে ভালো জিনিস হলো, সেটা হলো মেডিটেশন করতে হবে, আর পর্যাপ্ত বিশ্রাম কম। উচ্চ রক্তচাপ পড়ে নিয়েছি, সেখান থেকে প্রি এক্লাম্পসি ভালো করে পড়ে নিয়েছি, খুব ভালো করে। রক্ত জমাট বাঁধা, আচ্ছা প্রি এক্লাম্পসির ওখানে এটাও বলেছি আমরা যে স্ট্রোক হওয়া, যেখান থেকে লিক হলে রক্তের মধ্যে কি রয়েছে, প্লেটলেট রয়েছে বা অনুচক্রিকা রয়েছে, যারা কি করছে, এই রক্ত জমাট বাঁধতে সাহায্য করছে, রক্তক্ষরণ বাধা দেবে, হ্যাঁ ঠিকই বলেছি। এ কি হয়, যখনই একটা রক্তবাহ ছিঁড়ে যায়, তখনই এখান থেকে একটা ফ্যাক্টর বেরোয়, টিস্যু ফ্যাক্টর, যেটা এই প্লেটলেটকে অ্যাক্টিভেট করে দেয়, তখন এখানে জমাট বেঁধে যায় রক্ত। তাহলে এই হাই ব্লাড প্রেশারের কারণে যে ছোটো ছোটো ফাটল হচ্ছে, যেখান থেকে অ্যালবুমিন বেরোচ্ছে, সেখানে যদি কোনোভাবে অনুচক্রিকা ছোটো যদি কানেক্ট হয়ে যায়, তাহলে সেখানে আস্তে আস্তে জমাট বাঁধিয়ে দেবে। এটা গেল রক্ত জমাট বাঁধা। অ্যামনিওটিক ফ্লুইডের সমস্যা, আচ্ছা 13 মিনিট শেষ হয়ে গেছে, একটু কষ্ট করো। অ্যামনিওটিক ফ্লুইডের সমস্যা কি হচ্ছে, অ্যামনিওটিক ফ্লুইড আসছে কোথা থেকে, পুরো মায়ের এক্সেস বডি ফ্লুইড রয়েছে, সেটাই ওখানে জমছে। এবার মায়ের ক্ষেত্রে যদি জল কম খায়, পুষ্টি কম আসে, তাহলে অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণও কমে যাবে। তখন কমে গেলে অকাল প্রসব হতে পারে, মানে প্রিম্যাচিওর ডেলিভারি বা প্রিটার্ম ডেলিভারি হতে পারে। আর সাথে মায়েরও শ্বাসকষ্ট দেখা দেবে। এটাকে ব্যালেন্স করার জন্য বেশি পরিমাণ এদিকে প্লাসেন্টার দিকে ফোকাস হবে বডির, আর সেই জন্য মায়ের নিজের শ্বাসকষ্ট হবে, হয়ে গেল। আর দেহে তরল খুব কমে গেলে জন্মগত ত্রুটিরও দেখা দিতে পারে। আর প্লাসেন্টার কার্যকারিতা, এগুলো সমস্যা হবে, বলে দিলাম এক্ষুনি। ভ্রূণের ধীরে ধীরে বৃদ্ধি হবে এবং অকাল মৃত্যুও ঘটতে পারে। এবার হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, যেটা হচ্ছে সংক্রমণ, লাস্ট, ঠিক আছে। সংক্রমণ কি, এই সময় মায়ের কোনো সংক্রমণ থাকলে সেটা বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে, এবং মায়ের আগের সংক্রমণ বডিতে যে অ্যান্টিবডি আছে, সেটাও বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে। এই জন্যে গর্ভাবস্থায় যে প্রপার যে ট্রিটমেন্ট, তো না, ওটাকে বলবো যে স্ক্রিনিং হয়, স্ক্রিনিংয়ের প্রয়োজন, যে কী কী রোগ আছে বা কী কী অ্যান্টিবডি আছে মায়ের দেহে, সেটা চেক করা যায়। যার মধ্যে খুব যেগুলো প্রবলেমেটিক, সেগুলো হচ্ছে কি TORCH, টর্চ, এই টেস্টের মাধ্যমে টেক করা হয়। এই টর্চের দেখো আমি হাইলাইট করে রেখেছি কালার কোড ওয়াইজ, T ফর টক্সোপ্লাজমোসিস, ঠিক আছে। এই যেসব নামগুলো রয়েছে খুবই ক্ষতিকারক, আর এর মধ্যে ভ্রূণের বিকাশেও এরা বাধা দেয়, বাচ্চাও আক্রান্ত হতে পারে। যেমন HIV রয়েছে, এগুলো মায়ের থেকে বাচ্চার দেহেও যেতে পারে, ভাইরাস তো ইজিলি ফিল্টার হয়ে যায়। তাহলে T ফর টক্সোপ্লাজমা, O ফর আদার্সের মধ্যে কি রয়েছে, জিকা ভাইরাস, HIV ভাইরাস, সিফিলিস, ভ্যারিওলা, চিকেন পক্স, এগুলো। আর R ফর রুবেলা, C ফর সাইটোমেগালো ভাইরাস, H ফর হার্পিস ভাইরাস। এইগুলোর সংক্রমণ চেক করা হয় যে আছে কি না। আর এর থেকে এই মূত্রনালীর সংক্রমণ একটু ইসে পড়েছি, ডায়াবেটিসে বললাম, UTI, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, হ্যাঁ গ্লুকোজের ওখানে ছিল, যে এক্সেস গ্লুকোজ হলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। আর ঘন ঘন মূত্রত্যাগ অলরেডি আমরা পড়েছি। চলো আজকের ক্লাস এই পর্যন্ত, থ্যাংক ইউ।